হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা পলিটির কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম, তো আমাদের আজকে চ্যাপ্টার 9 হবে। চ্যাপ্টার 9-এ থাকছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোন অধিকারটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের অংশ হিসেবে বিবেচিত? তো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের অংশ হিসেবে বিবেচিত এখানে হচ্ছে গোপনীয়তার অধিকার। গোপনীয়তার অধিকার অর্থাৎ রাইট টু প্রাইভেসি ভারতের সংবিধানের আর্টিকেল 21 অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের অন্তর্গত বিষয় হিসেবে গোপনীয়তার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই অধিকারটি জাস্টিস কে.এস. পোট্টাস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2017 মামলায় সুপ্রিম কোর্টের 9 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করে। নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার নয়? এখানে গোপনীয়তার অধিকার তো আমরা মৌলিক অধিকার পড়লাম, সমতার অধিকার মৌলিক অধিকার, শিক্ষার অধিকার, এই তিনটে কিন্তু মৌলিক অধিকার। সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার নয়। সম্পত্তির অধিকার প্রথমে মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে এটি আর্টিকেল 300A অনুযায়ী একটি আইনি অধিকার অর্থাৎ লিগ্যাল রাইট হিসেবে বিদ্যমান, কিন্তু আর মৌলিক অধিকার নয়। সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতা সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো নাগরিক হিসেবে আমাদের থাকা নির্দিষ্ট ড্যাশ নির্ধারণ করা, যা কোনো সরকারি লঙ্ঘন করতে পারে না। তো একজন নাগরিকের মৌলিক অধিকার কিন্তু কোনো সরকার লঙ্ঘন করতে পারে না। তো আমাদের এখানে অ্যান্সার হবে তাহলে অপশান এ। মৌলিক অধিকার ভারতের সংবিধানের তৃতীয় ভাগ বা আর্টিকেল 12 to 35 অর্থাৎ 12 থেকে 35 আর্টিকেল পর্যন্ত অন্তর্ভুক্ত। ভারতে 6টি মৌলিক অধিকার রয়েছে। ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে? তো মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে পার্ট 3-তে। মৌলিক অধিকারগুলি সংবিধানের পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35-এ অন্তর্ভুক্ত। এটিকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। পার্ট 3টাকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। পার্ট 1 কী রয়েছে? কেন্দ্র ও তার অঞ্চল। পার্ট 2 রয়েছে নাগরিকত্ব, এই দুটো আমরা পড়েছি। আর পার্ট 3 তো আজকে মৌলিক অধিকার আমরা পড়ছি। আর পার্ট 4 হচ্ছে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব। ঠিক আছে, এই অধিকারগুলি আদালতের মাধ্যমে কার্যকর করা যায়, জাস্টিসেবল, অর্থাৎ মৌলিক অধিকারগুলি আদালতের মাধ্যমে কার্যকর করা যায়। ভারতের সংবিধানের কোন অংশকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়? তো একটু আগে আমরা পড়লাম পার্ট 3কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। এডুকেটিভ কোশ্চেন, ঠিক আছে। পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলা হয়। ইংল্যান্ডের রাজা জন 1215 সালে যে ম্যাগনা কার্টা ঘোষণা করেছিলেন, সেটির মতোই এটি নাগরিকের অধিকার নিশ্চিত করে এবং রাষ্ট্রের ক্ষমতা সীমাবদ্ধ করে। ভারতে সংবিধানের কোন অনুচ্ছেদে সমতার অধিকার নিশ্চিত করা হয়েছে? তো সমতার অধিকার রয়েছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 পর্যন্ত সমতার অধিকার। তো সমতার অধিকার আর্টিকেল 14 থেকে 18 এর অন্তর্ভুক্ত। তো 14 থেকে 18 আর্টিকেলে কী কী রয়েছে এগুলো সে মুখস্থ রাখতে হবে। দেখো, 14তে আইনের দৃষ্টিতে সমতা, 15তে থাকছে বৈষম্য নিষিদ্ধ, মানে কারো প্রতি বৈষম্য করা যাবে না। আর্টিকেল 16 হচ্ছে সরকারি চাকরিতে সমান সুযোগ। আর্টিকেল 17 হচ্ছে অস্পৃশ্যতা বিলোপ। আর আর্টিকেল 18 হচ্ছে উপাধি বিলোপ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে? তো আমরা কি দেখলাম? আর্টিকেল 14 হচ্ছে আইনের দৃষ্টিতে সবাই সমান বা সমতার অধিকার। ঠিক আছে, তো আর্টিকেল 14 প্রত্যেক ব্যক্তিকে, নাগরিক ও বিদেশি উভয়কে আইনের দৃষ্টিতে সমতা বা ইকুয়ালিটি বিফোর ল, আইনের সমান সুরক্ষা প্রদান করে। এটি ভারতের রুল অফ ল এর ভিত্তি। সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা বিলোপ করে? তো অস্পৃশ্যতা আমরা কি পড়লাম? আর্টিকেল 17। ঠিক আছে, আর আর্টিকেল 14 কী পড়লাম? সবাই আইনের চোখে সমান। ঠিক আছে, আর্টিকেল 21 এখানে শিক্ষার অধিকার রয়েছে বা ব্যক্তিগত অধিকার। তো এখানে দেখো আর্টিকেল 17 যেটা আমরা অ্যান্সার করলাম অপশান বি, এতে বলা হয়েছে অস্পৃশ্যতার ভিত্তিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা আরোপ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই বিধান কার্যকর করতে 1955 সালে প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট প্রণয়ন করা হয়। এটি একটি সম্পূর্ণ অ্যাবসোলুট অধিকার যা ব্যক্তিগত ক্ষেত্রেও প্রযোজ্য।
ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার সম্পর্কিত? তো সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার সম্পর্কিত হচ্ছে আর্টিকেল 30, ঠিক আছে, অপশান সি। তো আর্টিকেল 30 ধর্ম বা ভাষার ভিত্তিতে সংখ্যালঘুদের নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেয়। এই অধিকার তাদের নিজস্ব সংস্কৃতি ও শিক্ষাকে সংরক্ষণ করতে সাহায্য করে। আচ্ছা, আর্টিকেল 28 রয়েছে সরকারি অর্থায়িত বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ, ঠিক আছে। আর আর্টিকেল 29 রয়েছে ভাষা লিপি সংস্কৃতি সংরক্ষণের অধিকার। সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার রক্ষা করে? তো অ্যান্সার হচ্ছে আর্টিকেল 29। তো আর্টিকেল 29 সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে, বিশেষ করে তাদের নিজস্ব ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণের অধিকার দেয়। আর্টিকেল 30 শিক্ষার প্রতিষ্ঠান স্থাপনের অধিকার সঙ্গে মিলিয়ে এটি সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার গঠন করে। আর্টিকেল 32 হচ্ছে সাংবিধানিক প্রতিকার। আর্টিকেল 15 আমরা যেটা পড়েছি বৈষম্য নিষিদ্ধ। আর আর্টিকেল 25 হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে? তো সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে আর্টিকেল 29। আর্টিকেল 29 সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করে, বারবার তো আমরা এটা পড়লাম। আচ্ছা, বিদেশিদের জন্য কোন মৌলিক অধিকারগুলি প্রযোজ্য নয়? তো বিদেশিদের জন্য মৌলিক অধিকারগুলো কোনটা প্রযোজ্য নয়? আর্টিকেল 15 বিদেশিদের জন্য প্রযোজ্য নয়, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা, হ্যাঁ, এ দুটো আর্টিকেল কিন্তু বিদেশিদের জন্য প্রযোজ্য নয়। দণ্ডাদেশ সংক্রান্ত সুরক্ষার অধিকার আর্টিকেল 20, এটা সবার জন্য প্রযোজ্য। বিদেশি থাকলে ওদের কিন্তু মানে বিচার দণ্ডাদেশে এটা কিন্তু বৈষম্য করা যাবে না, এটা সবার সুরক্ষার অধিকার রয়েছে, ঠিক আছে। আর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এটাও বিদেশিদের জন্য প্রযোজ্য। যদি বিদেশি থাকে ভারতে তাহলে তাদেরও জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার থাকবে। তাহলে এখানে অ্যান্সার আমাদের কি হলো? 9 কোনটা কোনটা পেলাম আমরা? 1 আর 2, ঠিক আছে, এটা নাম। তো এখানে অপশন এ হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আমি যেটি বললাম ওটি লেখা রয়েছে, সংবিধানে উল্লেখিত ক্রম অনুযায়ী নিচের মৌলিক অধিকারগুলি সাজান। তো নিচের মৌলিক অধিকারগুলি সাজাতে হবে। তো প্রথমেই যেটা রয়েছে যে আর্টিকেল 14 থেকে 18, সেটা হচ্ছে সমতার অধিকার, ঠিক আছে। তাহলে আগে কি আসছে? 4 আসছে, এখানে একটু লিখে রাখি। তারপর হচ্ছে 19 থেকে 21 বা 22, হ্যাঁ 19 থেকে 22, ঠিক আছে। 19 থেকে 22 পর্যন্ত থাকছে শোষণের বিরুদ্ধে না, 19 থেকে 22 হবে স্বাধীনতার অধিকার, ঠিক আছে। আর সাংবিধানিক প্রতিকার এটা হবে আর্টিকেল 32, তার মানে এটা সব লাস্টে হবে, ঠিক আছে, একটা সব লাস্টে। আচ্ছা, অপশানগুলো একটু দেখি। হ্যাঁ, 1 শুধুমাত্র অপশান ডি এ রয়েছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, একটু এখান থেকে মিলিয়ে নাও, আমি একটা মনে হয় কিছু ভুল বলছি। হ্যাঁ, স্বাধীনতার অধিকার ঠিক বললাম, স্বাধীনতার অধিকার হচ্ছে 19 থেকে 22, তাই তো, ঠিক আছে। আচ্ছা, এখানে রয়েছে এটা সমতার অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24, সাংবিধানিক প্রতিকার 32। আর্টিকেল 300 অনুযায়ী সম্পত্তির অধিকারের আইনগত চরিত্র কী? তো 300 এতে সম্পত্তির অধিকার আইনগত চরিত্র হচ্ছে সাংবিধানিক আইনগত অধিকার শুধুমাত্র আইনের মাধ্যমে বঞ্চিত করা যায়। নিচের কোনটি মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। কত সালে? 1978 সাল, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ডক্ট্রাইন অফ সেভারাবিলিটি অনুযায়ী আইনের কোন অংশটি বজায় থাকে? তে ডক্ট্রাইন অফ সেভারাবিলিটি অনুযায়ী আইনের বৈধ অংশটি বজায় থাকে। তো ডক্ট্রাইন অফ সেভারাবিলিটি বা আর্টিকেল 13 থেকে উদ্ভূত অনুযায়ী যদি কোনো আইনের একটি অংশ অসাংবিধানিক হয় তবে শুধু সেই অংশটি বাতিল হবে।
বাকি বৈধ অংশ কার্যকর থাকবে যদি আলাদা করা যায়। আর কিন্তু যদি বৈধ অবৈধ অংশ আলাদা করা না যায় তাহলে পুরোই আইনই বাতিল হবে। রিজনেবল ক্লাসিফিকেশন আর্টিকেল 14 কোন মামলায় প্রতিষ্ঠিত? তা আর্টিকেল 14 যেটা সমতার অধিকার আমরা পড়লাম, আইনের চোখে সবাই সমান, এটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আনোয়ার আলী সরকার মামলায় প্রতিষ্ঠিত হয়। তো রিজনেবল ক্লাসিফিকেশন নীতি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আনোয়ার আলী সরকার 1952 সালে মামলায় প্রতিষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রায় দেয় আর্টিকেল 14 বৈষম্যমূলক আইন নিষিদ্ধ করে, কিন্তু যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাস অনুমোদন করে। শর্ত দুটি থাকবে, বোধগম্য পার্থক্য থাকতে হবে আর আইনের উদ্দেশ্যের সঙ্গে যুক্তিসঙ্গত সম্পর্ক থাকতে হবে। সংবিধানের হার্ট অ্যান্ড সোল বা হৃদয় ও আত্মা বলা হয় কোন অনুচ্ছেদকে? তো ডক্টর বি.আর. আম্বেদকর আর্টিকেল 32 অর্থাৎ আর্টিকেল 32কে সংবিধানের হার্ট অ্যান্ড সোল বলেছেন। কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে মৌলিক অধিকার রক্ষার জন্য রিট জারি করার ক্ষমতা দেয়? তো আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, আর হাইকোর্ট রিট জারি করতে পারে আর্টিকেল 226 অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল 32 সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়, যেমন হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো আর সার্টিওরি। ঠিক আছে, কোন রিট উচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট নিম্ন আদালতকে দেয় যখন নিম্ন আদালত তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো মামলা বিবেচনা করে? তো সেটা হচ্ছে প্রোহিবিশন। নিচের কোনটি আর্টিকেল 25-এর অন্তর্ভুক্ত নয়? তো ধর্মান্তরের অধিকারটা আর্টিকেল 25-এর অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ ধর্মান্তরের অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। ধর্ম প্রচার মানে অন্যকে জোর করে ধর্মান্তর করা নয়, তাই ধর্মান্তরের অধিকার একটি মৌলিক অধিকার নয়। ধর্মীয় স্বাধীনতা, শৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্যের অধীন। ঠিক আছে, ভারতের সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? আর্টিকেল 30 উপাধি বিলোপের সঙ্গে সম্পর্কিত। এখানে আর্টিকেল 30 এটা হবে না, আর্টিকেল 30 উপাধি বিলোপের সঙ্গে আর্টিকেল 18 সম্পর্কিত। ঠিক আছে, আর আর্টিকেল 22 কারখানায় শিশুদের কাজ নিষিদ্ধ করার সঙ্গে সম্পর্কিত, এটা হবে না, এটা আর্টিকেল 24 অনুযায়ী হবে। তাহলে দুটোই ভুল রয়েছে, তো এখানে আমাদের কোনোটাই সঠিক নয়, অর্থাৎ 1 এবং 2 কোনোটি নয়। আর্টিকেল 30 নয় এটা, কারণ উপাধি বিলোপটা আর্টিকেল 18 যেটা বললাম, আর শিশুদের কারখানায় কাজ নিষিদ্ধ এটা আর্টিকেল 24। 22 যেটা রয়েছে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত সুরক্ষা। তো আজকে এ পর্যন্ত, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।